আমি যখন শুরুর দিকে কম্পিটিশনগুলোতে যেতাম তখন দেখা যেত যে যারা বিচারক মণ্ডলীরা থাকতেন তাদের হয়তো আপনজন বা ছাত্রছাত্রী বা যে কোনো কাছের লোকরা সেখানে পার্টিসিপেন্ট থাকতেন। তো যার কারণে দেখা যায় সবার মুখে আমি প্রশংসনীয় হলেও আমি সেরা হলেও কোনো কারণে প্রতিযোগিতার পজিশনগুলোতে আমি সেই জায়গাগুলোতে থাকতাম না। আমি এখন বলতে পারি না যে আমার চাইল্ডহুড বেস্টি। আমার হয়তো অনেক বন্ধুরা আছেন, পুরনো বন্ধুরা যাদেরকে আমি এখন মনে করি বা যাদের সাথে আমার যোগাযোগও আছে, কিন্তু প্রত্যেকের লাইফে থাকে না যে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড বা একটা সার্কেল সেভাবে মনে করার মতো। আমার কখনো ছোটবেলায় ওই গাঢ় বন্ধুত্বটা তৈরি হয়নি এবং আমি মনে করি সেটা আমার মিউজিক্যাল সাকসেসের জন্য একটা স্যাক্রিফাইস। বাবা মা ওভাবেই আমাকে মেন্টরিং করতেন যে তুমি তোমার বেস্টটা দিবা, এভাবে করো তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে, কিভাবে নিজের ভালোটাকে বের করে নিয়ে আসা যায় সেটাই সবসময় মাথায় থাকতো। তো এভাবে করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে গার্ডিয়ানদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল। যে দেখা গেল গার্ডিয়ান আর আমার শিক্ষকের মধ্যে কেন ঐশীকে এরকম করা হচ্ছে, কেন ঐশী স্লোগান, কেন ঐশীকে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, কেন ঐশীকে আবৃত্তি করতে দেওয়া হচ্ছে, কেন ঐশী দুটো গান কেন গাচ্ছে, ঐশীর গান কেন মানুষ পছন্দ করতেছে, মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল। তো তখন দেখা গেল যারা আমার কাছের বন্ধুরা ছিলেন তাদের সাথে আমার আর সেই বন্ডিংটা থাকলো না। আমি 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 কখনো এই বিষয়গুলোকে একদম নেগেটিভলি দেখিনি, কারণ আমি এই জিনিসটাকে এভাবে শিক্ষা হিসাবে নিয়েছি এবং এখন বুঝি যে তুমি যখন অর্ডিনারি তখন সবাই তোমার সাথে থাকবে, কিন্তু তুমি যখন এক্সট্রা অর্ডিনারি বা তুমি যখন সবার থেকে কিছু আলাদা করতে যাবে বা তুমি সবার থেকে একটু অন্যরকম, তখন সবাই চেষ্টা করবে কিভাবে তোমাকে টেনে ধরে রাখা যায় বা তাদের মতো করেই রাখা যায়, তুমি যেন আলাদা না হও। তো সেই জায়গা থেকে আমি সবসময় চিন্তা করতাম যে না, হয়তো আমি একটু অন্যরকম এবং হয়তো আমি ভালো করছি বা ভালোর দিকে যাচ্ছি, তখন আমার স্বপ্নগুলো আরও বড় হতো। যে না, আমাকে তাহলে এভাবে করতে হবে, তাহলে আমি আরও ভালো করতে পারবো, আরও ভালো হব। এবং আমি এখনও আমার সেই বন্ধুদেরকে, সেই আন্টিদেরকে বা পারিপার্শ্বিক যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের কারণে আমি আরও বড় স্বপ্ন দেখতে শিখেছি। তো এরকম করে করে আস্তে আস্তে আগানো। তো দেখতে দেখতে এরকম বছর যায়, আরও আগাই। একটা পর্যায়ে কম্পিটিশনের যে সময়টা শুরু হয়, মানে কম্পিটিশন মানে যে প্রতিযোগিতাগুলো হতো, শিশু প্রতিযোগিতা, জাতীয় প্রতিযোগিতাগুলো, সেগুলোতে অ্যাটেন্ড করার বিষয়গুলো ছিল। তো আমি যখন শুরুর দিকে কম্পিটিশনগুলোতে যেতাম তখন দেখা যেত যে যারা বিচারক মণ্ডলীরা থাকতেন তাদের হয়তো আপনজন বা ছাত্রছাত্রী বা যে কোনো কাছের লোকরা সেখানে পার্টিসিপেন্ট থাকতেন। তো যার কারণে দেখা যায় সবার মুখে আমি প্রশংসনীয় হলেও, আমি সেরা হলেও কোনো কারণে প্রতিযোগিতার পজিশনগুলোতে আমি সেই জায়গাগুলোতে থাকতাম না। তো এটা অনেকবার বারবার সব সময় এটাই হচ্ছিল, সেটা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এরকম দেখেছি, অনেক দিন দেখেছি। তো এরকম করতে 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 একটা পর্যায়ে যখন এমন আসলো যে কম্পিটিশনগুলোতে তখন আমি অ্যাটেন্ড করা মানেই যে আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি, আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি। তখন আবার সমস্যা যে কেন ঐশী ভালো পজিশনে, কেন ঐশী ফার্স্ট হচ্ছে, কেন ঐশী মানে ভালো করছে, এগুলো নিয়ে এবার বিচারকদেরকে প্রশ্ন করা শুরু করতো। আমার টিচার যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করা শুরু করতো যে আমি আদায় করে নিচ্ছি, আমার অন্য কোনো লিঙ্ক আছে বা আমি টাকা দিয়ে আদায় করে নিচ্ছি বা অন্য কোনো ক্ষমতা আছে, এমন একটা বিষয় তৈরি হয়ে যায়। তো এরকম একটা পর্যায়ে এমন বিষয় দাঁড়ায় যে আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল, বিশেষ করে যে বেস্ট ফ্রেন্ড ছিল একজনের কথা আমি বলেই ফেলি, তার নাম ছিল অনু। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, খুবই ভালো। এবং আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা না, আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, মানে আমাদের বাবা মায়ের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো এসব ঝগড়া বা এরকম কমপ্লিকেশনের মধ্যে পড়ে আমি আমার বন্ধুত্ব হারিয়েছি। গান করতো? হ্যাঁ, সেও গান করতো। আমাদের এই মানে একটা সার্কেলের মধ্যে ছিল, আমাদের একটা সমাজ তৈরি হয়েছিল। তো সেখানে সেও গান করতো। তো ওর সাথে দূরত্বের অনেক কারণ ছিল। তো কারণ দেখা যেত আমরা এই জিনিসটা
সব সময় সবার ক্ষেত্রেই এটা হয় যে আপনার কাছে গিয়ে এক কথা বলছি, সেই মানুষটা আমার কাছে গিয়ে আরেক কথা বলছি, এরকম করে করে আপনার আর আমার মধ্যে মনের মধ্যে একটা কিন্তু অলরেডি দূরত্ব তৈরি হয়ে যায় যে সে কি আসলে আমাদেরকে নিয়ে এরকম বলছে বা এরকম কিনা। তো এরকম অলরেডি একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেটা কখনো আমরা বুঝতে দেইনি। কিন্তু একটা ইনসিডেন্ট হয় যেখানে 2006-07 দিকে যে অনুষ্ঠানগুলো হতো, দলীয় গান তো থাকতোই, প্রাতিষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো হতো বিভিন্ন আয়োজনে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেই অনুষ্ঠানগুলো। তো সেখানে আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠানের দিন আমরা যখন গ্রিন রুমে ছিলাম, সেখানে আমাদের শিক্ষক লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন যে তোমরা এইভাবে, আমরা ছোট মানুষ তখন, যে এভাবে দাঁড়াবা স্টেজে গেলে, আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। তো সেখানে আমাদের কোনো এক বন্ধু সে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললো, আমি এখানে দাঁড়িয়েছি, তুমি এখানে কেন দাঁড়িয়েছো? তো ছোটদের মধ্যে যেই ভেজালগুলো হয় আর কি, সেগুলো করতে গিয়ে আমাদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, আমি পড়ে যাই এবং আমি ব্যথা পেয়েছিলাম। তো সম্ভবত আমি জানি না সে আসলে ব্যথা পেয়েছিল কিনা, তো হয়তো সেও ব্যথা পেয়েছিল। সে তার মায়ের কাছে গিয়ে কমপ্লেন করেছে, তার ডাক্তার বাবা মা। তো সেই মা এসে গ্রিন রুমে আমাকে মানে খুব খারাপ ব্যবহার করে ঝাঁকে, মানে তুমি আমার মেয়ের সাথে ফোন করছো, তুমি আমার মেয়েকে ফেলে দিয়েছো। আমি তো তখন মানে ইন্টেনশনাল কিছু ছিল না, বা আমি তো কিছু করিনি, আমি তো বোকা হয়ে গিয়ে। আব্বু যেহেতু ওখানকার জড়িত থাকার কারণে গ্রিন রুমে ছিলেন, এটা তো তিনি বলতে পারবেন না। তা একটা বাবার সামনে যখন মেয়েকে এরকম করা হয়, বাবার কিন্তু মাথা ঠিক থাকার কথা না। তা আমার আব্বু রেগে গেলেন। আব্বু রেগে গিয়ে বললেন যে প্রোগ্রাম ক্যান্সেল, তোমার গাওয়া লাগবে না, তুমি এখানে গাবা না। আব্বু আমাকে ধরে গ্রিন রুম থেকে বের করে নিয়ে আসলেন। মানুষ যেদিকে ছিল আর কি, ওইদিকে অডিয়েন্সের এদিকে অনেক মানুষ, প্রচুর মানুষ। আব্বু তো খুব ক্ষেপে গেছে যে এটা মানে স্বাভাবিক একটা বাবার কাছে মেয়েকে এভাবে মানে ঝাঁকি দিয়ে এভাবে বলবে একটা মানুষ, তিনি দেখতে পারবেন না এটা। তো তখন অনেকে এগিয়ে আসছিলেন বা বোঝাতে আসলেন যে যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে বা এরকম কিছু। তো আমার যে ফ্রেন্ডের মা আন্টি হয়তো ভেবেছিলেন কি আমার সাথে অনুর কিছু হলো কিনা, বা সামহাও অনু রিলেটেড কিনা, যেহেতু আমাদের একটা পারিবারিক সম্পর্ক, আন্টি এগিয়ে আসলেন দেখতে, যে বাবুকে বলতে যে ভাই আপনি শান্ত হন, বা কি হয়েছে কি আমরা একটু জানি, বা ঠিক হয়ে যাবে। স্কুলে না, এটা হচ্ছে আমাদের নোয়াখালী শহরে প্রত্যেকটা দিবসে আয়োজন হতো শহীদ মিনারে, মুক্ত মঞ্চে। ওটা ছিল আমাদের ট্রেডিশন। রাইট। মানে আমি তুমি অলরেডি পপুলার লোকাল ওয়াইজ, তুমি কি অলরেডি পপুলার নাকি ঠিক আছে তুমি গাচ্ছো সবার সঙ্গে? সেরকম পপুলার না, বাট তখন আমি কাজ করা শুরু করেছি এবং ভালোবাসা পাওয়া শুরু করেছি। তখন মানে মোটামুটি একটা অ্যাকসেপ্টেন্স আমার শুরু হয়ে গেছে তখন, এরকম একটা সময়। তখন তুমি কি গাইতা, মানে কি ধরনের গান করতা? তখনও আমি ফোক গাইতাম। তখনও ফোক গাইতা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তখন ফোক গাইতাম। হ্যাঁ বলো, ওই বিষয়গুলো আমি বলছি। তো এখানে যেটা হয়েছিল আমার এই ফ্রেন্ডের সাথে, তখন আব্বু মানে রিয়াকশন করতে গিয়ে আব্বুর হাতে একটা ফাইল ছিল, সম্ভবত আব্বু বলে যে আপনারা এখন এখান থেকে যান, বা আপনাদের বলা লাগবে না, কারণ মানসিকভাবে কিন্তু একটা অলরেডি দুর্বলতা ছিল, দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তো এরকম কারণে আন্টির হয়তো হাতে লেগেছিল ফাইলটা, এমন কিছু। আন্টিও একটু ক্ষুব্ধ হয়ে যান এবং পরবর্তীতে আমাদের মধ্যে খুব বড় একটা দূরত্ব তৈরি হয়। অনেক দিন সময় পর্যন্ত আমার এই বন্ধুর সাথে আমার কথা হয়নি। পরবর্তীতে হয়তো আমরা এটা রিকভার করেছি, কিন্তু একটা সম্পর্ক যেই জায়গায় থাকে, সেটা একবার দূরত্ব তৈরি হয়ে গেলে আসলে আগের জায়গাটায় ফিরে যায় না। তো এই কথাটা বলার কারণ এটাই যে আমি মিউজিকের কারণে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এবং আমার স্ট্রাগলের মধ্যে এটাও একটা স্ট্রাগল যে আমার কখনো মানে আমি এখন বলতে পারি না যে আমার চাইল্ডহুড বেস্টি। আমি কখনো আমার হয়তো অনেক বন্ধুরা আছেন, পুরনো বন্ধুরা, যাদেরকে আমি এখন মনে করি বা যাদের সাথে আমার যোগাযোগও আছে, কিন্তু প্রত্যেকের লাইফে থাকে না যে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড বা একটা সার্কেল সেভাবে মনে করার মতো। আমার কখনো ছোটবেলায় ওই গাঢ় বন্ধুত্বটা তৈরি হয়নি, এবং আমি মনে করি সেটা আমার মিউজিক্যাল সাকসেসের জন্য একটা স্যাক্রিফাইস। এটা আমি পজিটিভলি নেই, কখনো আমি এটা নেগেটিভলি নেইনি। ঢাকা FM 94.4